আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম হামিম আল রাফি। পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে। আজকে আমরা পড়বো এইচএসসি আইসিটি চ্যাপ্টার 1 এর ক্রায়োসার্জারি টপিক। তো ক্রায়োসার্জারি শুনেই মনে হচ্ছে সার্জারি টাইপ রিলেটেড কিছু একটা হবে। তো চলুন শুরু করা যাক। ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয়। আমরা অনলাইনে এমন অনেক ভিডিও দেখছি যে অনেক হাইকাররা যারা মাউন্ট এভারেস্ট বা ওই ধরনের মাউন্টেন ক্লাইম্ব করতে যায় তাদের যখন হাতগুলো বেশি ঠান্ডা হয়ে যায় বা জমে যায়, তারপর হাত আঙ্গুলগুলো কালো কালো হয়ে পড়ে যায়, নষ্ট হয়ে যায় একবারে। তো ক্রায়োসার্জারি আসলে এভাবেই কাজ করে। ফর এক্সাম্পল আমার হচ্ছে হাতে বা পায়ে বা কোনো জায়গায় কি হয়েছে, একটা আঁচিড় উঠছে বা স্কিনের কোনো একটা প্রবলেম হয়েছে, স্কিনে ছোট কোনো ক্যান্সার হয়েছে। তো ওই জায়গাটা আমি কাটাছিঁড়া না করে ওই জায়গাটা কি করা হয় ক্রায়োসার্জারির মধ্যে, ওই জায়গার মধ্যে আমি শর্টে বলতেছি, পরে এগুলো নিয়ে আমার বিস্তারিত আলোচনা হবে। ওই জায়গাকে অত্যন্ত ঠান্ডা করে দেওয়া হয়। তারপর ওটাকে গরম করা হয়। মানে নরমাল টেম্পারেচারে নিয়ে আসা হয়। এরকম ১-২ বার করার পর কি হয়? ওই স্কিনটা ওই জায়গায় বা ওই পার্টটা বডির ওটা হচ্ছে নষ্ট হয়ে যায়। ব্লাড ফ্লো থেমে যায়, নষ্ট হয়ে যায়। ধীরে, ধীরে ওটা হচ্ছে খুলে পড়ে যায় ওইখান থেকে। এবং ওর ওই ক্যান্সারটা বা ওই ইনফেকশনটা বা যাই হোক, এগুলো জিনিস আর বেশি ছড়ায় না। মোটামুটি ক্রায়োসার্জারি এভাবেই কাজ করে। এখন এক্সামে হচ্ছে আম অ্যান্সার করার জন্য এখানে কিছু ইনফরমেশন আছে। এগুলো আমরা আ ভিডিওতে যদি ১০ টা কমেন্ট আসে তাহলে এটা আমি সুন্দরভাবে পিডিএফ বানাই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তবে ১০ টা কমেন্ট আসতে হবে, নাহলে দিব না। এটা হচ্ছে কথা। আচ্ছা, ক্রায়োসার্জারি নিয়ে আমরা আরো কিছু ইনফরমেশন দেখি। কারণ ক্রায়োসার্জারি এটা হচ্ছে ১ নাম্বার প্রশ্ন আসলে আমরা এই ডেফিনিশনটা তুলে দিব। আর ২ নাম্বার যদি প্রশ্ন আসে তাহলে কি ডেফিনিশনের পরে আমাদের কিছু ইনফরমেশনও হায়, হায়! ছোট টিপে ফেললাম। কিছু একটা ইনফরমেশনও দিতে হবে। তো এই ইনফরমেশন গুলো আমরা এই যে নিচে আমরা যেগুলো লিখছি, আম এগুলো আমাদের লিখে দিতে হবে। অন আচ্ছা, এখন আমরা পড়ি। ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব। ক্রায়োসার্জারিতে যেহেতু কাটাছিঁড়া বেশি হয় না, এই কারণে এখানে রক্তপাতও হয় না। ক্রায়োসার্জারি এই শব্দটা কোথা থেকে আসছে? গ্রিক শব্দ ক্রায়ো। ক্রায়োর অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা এবং সার্জারি মানে হচ্ছে হাতের কাজ। ঠিক আছে? বরফের মতো ঠান্ডা, ক্রায়ো মানে বরফের মতো ঠান্ডা, সার্জারি মানে হাতের কাজ। এই ২ টা শব্দ মিলে হইছে ক্রায়োসার্জারি। আচ্ছা। ক্রায়োসার্জারির ব্যাপক প্রয়োগ শুরু হয় ঊনবিংশ শতাব্দীর ১ম দিক থেকে। যখন ক্রায়োসার্জারিতে প্রথম কার্বন ডাই অক্সাইডের ব্যবহার শুরু হয়। এখানে সলিড কার্বন ডাই অক্সাইডের কথা বলা হইছে। ক্রায়োসার্জারির ক্ষেত্রে সাধারণত তরল নাইট্রোজেন, ড্রাই মিথাইল ইথার প্রোপেন, নাইট্রাস অক্সাইড, তরল অক্সিজেন, আ সলিড কার্বন ডাই অক্সাইড ব্যবহার হয়। ঠিক আছে? এই নামগুলো খুবই ইম্পোর্টেন্ট। এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসছে। তো এই নামগুলো ফর সিউর ঝাড়া মুখস্থ করতে হবে। এখানে বুঝার কিছুই নেই। এটা হচ্ছে মুখস্থ করার বিষয়। ঠিক আছে? যেটা মুখস্থ করার সেটা মুখস্থ করতে হবে, যেটা পড়ার সেটা পড়তে হবে। আচ্ছা। এই গ্যাসগুলো এই গ্যাসগুলোতে ত্বকের বললাম না যে ঠান্ডা করা হয়। ঠান্ডা করার জন্য এই জিনিসগুলা ইউজ করা হয়। হ্যাঁ? এবং এইগুলাকে বলা হয় কি ক্রায়োজেনিক এজেন্ট। ঠিক আছে? এখন কোন ক্রায়োজেনিক এজেন্ট কতখানি ঠান্ডা করতে পারে এটার একটা এই বক্সের সাইডে লিখে দিছি। হ্যাঁ? এমসিকিউ আসতে পারে যে তরল নাইট্রোজেন কত তাপমাত্রার হয় বা কত তাপমাত্রা পর্যন্ত নিয়ে যেতে পারে একটা চামড়াকে। তো এইগুলো আসতে পারে, এই ক্ষেত্রে মুখস্থ করে নেওয়া বেটার। মুখস্থ করে নিব। যে সলিড কার্বন ডাই অক্সাইড হয় -79°C এই সেই। আচ্ছা। এই পদ্ধতিতে এই পদ্ধতিটি ধীরে, ধীরে কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং অস্ত্রোপচার চিকিৎসার জায়গা দখল করে নিচ্ছে। ফলে ক্যান্সার ও নিউরো রোগীদের দিন, দিন এর ক্যান্সার রোগীদের মাঝে কাছে দিন, দিন এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। নিউরোসার্জারি ও টিউমার বা ক্যান্সার রোগের চিকিৎসায় ক্রায়োসার্জারি পদ্ধতি বিশেষভাবে কার্যকর। আচ্ছা, তো ক্রায়োসার্জারির ব্যাপারে কনসেপ্টটা মোটামুটি হালকা পাতলা ক্লিয়ার হইছে। দেন এখানে আমরা ডিপ টপিক গুলো পড়া শুরু করব। আচ্ছা। নেক্সট আমাদের সাব টপিক হচ্ছে ক্রায়োসার্জারি ব্যবহার। ক্রায়োসার্জারি কোথায়, কোথায় ব্যবহার হয়? ওয়ার্ড, মোল, স্কিন ট্যাগ,
সোলার, আমি পড়তে পারতেছি না, মার্টিনাস নিউরোমা এবং ছোটখাটো চর্ম ক্যান্সার সমূহের জন্য ক্রায়োসার্জারি চিকিৎসা দেওয়া হয়। মূল কথা হচ্ছে এই যে আঁচিল, তারপরে যে ফোড়া বা হচ্ছে চামড়ার ক্যান্সার, ছোটখাটো স্কিন ক্যান্সার গুলো, এগুলোর জন্য ক্রায়োসার্জারি ইউজ। এই নামগুলো আহ নামগুলো থেকে প্রশ্ন এক্সামে আসে নাই, তবে একটু মাথায় 1 2 বা 3 বা 4 বার পড়লে মাথায় থেকে যাবে, ইনশাল্লাহ এক্সামে আসলে লিখতে পারবা। এমন না যে ঝাড়া মুখস্থ করতে হবে, কারণ আসে নাই, সো প্রয়োজন নেই। বেশ কিছু অভ্যন্তরীণ শারীরিক ব্যাধি যেমন লিভার ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, লাংস ক্যান্সার, আহ ওয়াল ক্যান্সার, ওয়াল কি জিনিস জানি না, লেখা ছিল আমি তুলে দিছি এখানে। আচ্ছা, সার্জিক্যাল ব্যাধি সমূহ চিকিৎসায় ক্রায়োসার্জারি পদ্ধতি ব্যবহার হয়। এই এই লাইন দুটো মোটামুটি 4 5 বার পড়তে হবে, এক্সামের আগে একটু রিভিশন দিতে হবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, বাট এমন না যে আসবেই। তো খুব একটা ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখা ভালো। ক্রায়োসার্জারির প্রয়োগ, ঠিক আছে? ক্রায়োসার্জারিটা হচ্ছে কিভাবে কাজ করে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই সাব টপিকে। ঠিক আছে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই ক্রায়োসার্জারি থেকে চ্যাপ্টার ওয়ানের বেশিরভাগ সময় নাম্বারে প্রশ্ন আসে যে উপরে, মানে ওই কি বলে স্টেম, উদ্দীপক, হ্যাঁ, উদ্দীপকে হচ্ছে বর্ণিত যে চিকিৎসা পদ্ধতি কি করো, ব্যাখ্যা করো বা বর্ণনা করো। সেক্ষেত্রে প্রথমে ক্রায়োসার্জারি ডেফিনেশন দিতে হয়, প্লাস ওটা একটু হালকা পাতলা ব্যাখ্যা করতে হয়। যেটা আমরা কনসেপ্টে পড়লাম, ওখান থেকে কিছু লাইন লিখে দিতে হবে। তারপরে আমাদের ফুল ক্রায়োসার্জারিটা কিভাবে কাজ করে এটা লিখতে হয়। তো প্রতিটা নাম্বার প্রশ্ন 10 থেকে 12 বার আসছে বোর্ডে এই সেম প্রশ্ন। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এটাকে মোটামুটি একজন একভাবে লিখছে, বাট মূল জিনিস একই। তো এখানে আমি একটু একটু পড়ে ব্যাখ্যা করে শুনে দিচ্ছি, দেন নেক্সটে এটা মোটামুটি যেটা যেমন যার যার যেমন ভালো লাগে ওই জায়গা থেকে এটা পড়ে নিতে হবে। আচ্ছা, এখানে প্রথমে কি হয়, আক্রান্ত স্থানে সুনির্দিষ্ট কোষ বা টিস্যুকে নিখুঁতভাবে চিহ্নিত করা হয়। কিসের মাধ্যমে? চিহ্নিত করার জন্য আল্ট্রাসাউন্ড ও এমআরআই যন্ত্র ব্যবহার করা হয়, ফলে এর আশেপাশে থাকা সুস্থ কোষগুলোর কোনো ক্ষতি হয় না। ঠিক আছে, দেখা যাচ্ছে আমার হয়েছে হাতের এক জায়গায় হচ্ছে ক্যান্সার, স্কিন ক্যান্সার, সেটা আমি চিহ্নিত করতে পারলাম না, অন্য জায়গায় ঠান্ডা করে নষ্ট করে ফেলছে আমার চামড়া, তো ডিস্টার্ব হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। সো এটা প্রথমে ওইভাবে ঠিক করা হয়। আচ্ছা, তবে কি হয়, ক্রায়োপোপ হচ্ছে এই যে তরল নাইট্রোজেন বা গ্যাস গুলো এগুলো দেওয়ার জন্য যে একটা নল ইউজ করা হয়, এটাকে ক্রায়োপোপ বলা হয়। ঠিক আছে, ক্রায়োপোপ ক্রায়োপোর্ট, আচ্ছা পড়ে না শুনে ডাইরেক্ট নর্মালি এক্সপ্লেন করে দিই। ক্রায়োপোর্ট দিয়ে ওই নির্দিষ্ট এরিয়াতে এই হচ্ছে তরল নাইট্রোজেন বা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এইগুলো দেওয়া হয়। ঠিক আছে, তো এগুলো দেওয়ার কারণে অলমোস্ট ওই জায়গার তাপমাত্রা বিশ থেকে -41 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। ঠিক আছে, নেমে গেলে কি হয়, ওই জায়গাটা বরফ বরফ হয়ে যায়। ঠিক আছে, এ সময় আক্রান্ত কোষ ও টিস্যুতে রক্ত অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাবার কারণে উক্ত কোষ বা টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। একটা টিস্যুতে রক্ত যাচ্ছে না, হচ্ছে অক্সিজেন যাচ্ছে না, তো অবশ্যই সেটা নষ্ট হয়ে যাবে। তারপর তাপমাত্রা 15 স্থানের ক্রায়োপ্রোবের সাহায্যে হিলিয়াম গ্যাস প্রবেশ করিয়ে ওই তাপমাত্রাকে 20 থেকে 30 ডিগ্রি পর্যন্ত ওঠানো হয়, মানে রুম টেম্পারেচারে নিয়ে আসা হয়। রুম টেম্পারেচার নর্মালি 20 থেকে 30 ডিগ্রি হয়ে যায়। আর যদিও গরমের সময় 40 ডিগ্রি পার হয়ে যায় আমাদের এখানে, যাই হোক নর্মালি 20 থেকে 30 ডিগ্রি। কি দ্বারা আনানো হয়? হিলিয়াম গ্যাস দ্বারা আনা হয়। এতে কি হয়, আক্রান্ত কোষ টিস্যুটা বরফ গলে যায় এবং এটি ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, মোটামুটি এটা হচ্ছে প্রসেস। তো তুমি তোমার ভাষায় লিখতে পারো, এখানে বইয়ের ভাষায় লেখা আছে। আচ্ছা, ক্রায়োসার্জারি সুবিধা, একটা লম্বা একটা লিস্ট, এখান থেকে কয়েকটা আমি পড়ে শোনাই, বাকিগুলো তুমি পড়ে নিও ইনশাল্লাহ। আহ ক্যান্সারের চিকিৎসায় অন্য সব পদ্ধতির চেয়ে ক্রায়োসার্জারি অনেক বেশি সুবিধাজনক। প্রকৃত সার্জারির চেয়ে এটি কম আক্রম আক্রমণকারী আক্রমণকারী হবে না, আক্রমণকারী লেখা আছে।
আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে, আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা, চামড়ার ভেতর দিয়ে ক্রায়োপ্রোব ঢোকানোর জন্য অতি ক্ষুদ্র ছেদনের প্রয়োজন পড়ে। আচ্ছা, সার্জারির ক্ষেত্রে ব্যথা, রক্তপাত এবং অন্যান্য জটিলতা সমূহ ক্রায়োসার্জারি একেবারেই কমিয়ে আনা হয়। অন্যান্য চিকিৎসা চেয়ে এটি কম ব্যয়বহুল এবং সুস্থ হতে খুব কম সময় লাগে। হাসপাতালে খুবই স্বল্প সময় থাকতে হয়। আচ্ছা, অনেক সময় লোকজন আম অ্যানেস্থেটি মানে ওই অবশ করার অ্যানেস্থেশিয়া কি মাধ্যমে ক্রায়োসার্জারি সম্পূর্ণ করা হয়। ঠিক আছে? এরকম বেশি ক্ষতি হয় না, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, হ্যান-ত্যান বহুত কিছু এখানে আছে। তো মোটামুটি এগুলো একটু মনে রাখতে হবে। এখান থেকে এমসিকিউ আসে যে ভাই ক্রায়োসার্জারির সুবিধাগুলো কি, কি? ঠিক আছে? তো এমন না যে ঝাড়া মুখস্থ, এটা কয়েকবার পড়তে হবে। ঠিক আছে? পড়লে ইনশাআল্লাহ মাথায় ঢুকে যাবে। এক্সামের আগে একবার রিভিশন দিতে হবে। ক্রায়োসার্জারি কিছু অসুবিধা আছে। এখান থেকে এমসিকিউ আসে না, প্রশ্নও আসে না। বাট জেনে রাখা ভালো। তো এটা মিনিমাম ১-২ বার পড়তে হবে, তাহলেই হয়ে যাবে। আমি কয়েকটা পড়ে শোনাই। ক্রায়োসার্জারির প্রধানতম অসুবিধা হলো এর দীর্ঘমেয়াদী কার্যকারিতা অনিশ্চয়তা। ঠিক আছে? তো দীর্ঘমেয়াদী ফর এক্সাম্পল আমার কোনো একটা স্কিন ক্যান্সার হইছে বা আমি ওখানে বরফ দিয়ে নষ্ট করে দিলাম। বাট ওই জিনিসটা আমার বডিতে অন্য কোথাও ছড়াইছে কিনা, ওইখান থেকে ওটা আবার আবার চলে আসবে কিনা, এইটা মনে করো যে মনে করেন যে আহ আচ্ছা, আমি অনেক কনফিউজ থাকি। স্টুডেন্টদের আপনি করে বলবো নাকি তুমি করে বলবো? যাই হোক, আমি জানি না। আমি আপনি করেই বলতেছি এখন। মাঝখানে হচ্ছে তুমি বের হয়ে যাচ্ছে। কারণ বলতে, বলতে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, মেবি আই শুডন্ট। কারণ অনেকেই ক্লাসগুলো দেখে। যাই হোক, কই ছিলাম? ইমেজিং পরীক্ষাসমূহর ইমেজিং পরীক্ষাসমূহের মাধ্যমে চিকিৎসকগণ টিউমারসমূহ দেখে নিয়ে তার ক্ষেত্রে ক্রায়োসার্জারিকে কার্যকরভাবে ব্যবহার করতে পারলেও এটি অণুবীক্ষণিক ক্যান্সার ছড়ানোকে প্রতিহত করতে পারে না। ফর এক্সাম্পল, ছোট, ছোট হালকা, হালকা ক্যান্সার আমার পুরা বডিতে ছড়ায় গেছে, হ্যাঁ? তো ওই ছোট, ছোট যে ক্যান্সার গুলো আমার পুরা বডিতে ছড়ায় গেছে। তো ওই ক্যান্সার বা ইনফেকশন, এক কথায় ক্যান্সার বলতে ইনফেকশন। ওই ইনফেকশন গুলো, আচ্ছা যাই হোক, আমি সিওর না, আমি শুনছিলাম ক্যান্সার বলতে ইনফেকশন, যাই হোক। তো এই ক্যান্সার গুলো কিন্তু ক্রায়োসার্জারি দিয়ে কোনো হচ্ছে নেই। ফর এক্সাম্পল ওই জায়গাটা আমি তুলে ফেললাম। ক্রায়োসার্জারি করে ওই চামড়া নষ্ট করে ফেললাম। বাট ওখান থেকে যে ছড়ায় গেছে বিভিন্ন জায়গায় আমার বডির, ওইগুলো কিন্তু আর কিছু করা যায় না। এটা হচ্ছে ক্রায়োসার্জারি একটা অসুবিধা বা হচ্ছে সীমাবদ্ধতা বলা যেতে পারে। অসুবিধা না বলে সীমাবদ্ধতা বলা যেতে পারে। ক্রায়োসার্জারি অপব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে লিভার ও ফুসফুসের স্বাভাবিক গঠন বিনষ্ট কিংবা স্নায়বিক সমস্যা উদ্ভব হতে পারে। ফর এক্সাম্পল, ফুসফুসে আমার একটু হালকা পাতলা ডিস্টার্ব হয়েছে বা লিভারে হালকা পাতলা সমস্যা হয়েছে। আমি গিয়ে ক্রায়োসার্জারি দিয়ে লিভার ফুসফুস তুলে ফেললাম, কিছু একটা অংশ কেটে ফেললাম। এটার কারণে অবশ্যই একটা নরমাল ফাংশন নষ্ট হইতে পারে। যদি আমি ঠিকভাবে মানে ভালো কোনো ডাক্তারের কাছে না গিয়ে থাকি। গেলাম একজনের কাছে তুলে ফেলে দিল। ডিস্টার্ব হয়ে যেতে পারে। এটাই আরকি সোজা কথায় বলা হইছে। আক্রান্ত কোষের সঠিক অবস্থান নির্ণয়ে ব্যর্থ হলে ক্রায়োসার্জারি ব্যবহারে জীবাণু শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। এটা তো কমন কথা। দেখা যাচ্ছে আমার প্রবলেম হয়েছে এক জায়গায়, আমি অন্য জায়গায় ট্রিটমেন্ট নিয়ে বসে আছি। তাহলে তো হইল না। আচ্ছা, আমাদের টপিকটা মোটামুটি শেষ। এখানে ২ জন মনীষীর কথা আম যারা মনীষীর কথা বলা হয়েছে, যারা ক্রায়োসার্জারিতে অনেক হেল্প করছেন। তো ইনাদের অবদানটা আমরা একটু দেখে নিই। যদিও এখান থেকে প্রশ্ন আসে নাই, বাট আসতে পারে, হু নোস? আচ্ছা, ১ম এ হচ্ছে ডক্টর রে এলিংটন। তিনি কি করেন? ক্রায়োসার্জারিতে ১ম তরল নাইট্রোজেন ব্যবহার শুরু করেন। উনার মাধ্যমে ক্রায়োসার্জারি ফেমাস হয়ে পড়ে। মানে ঊনবিংশ শতকে, মানে এই রিসেন্টলি এগুলো অনেক বেশি আরকি কি করে ছড়ানো শুরু হয়। আচ্ছা, আরেকজন হচ্ছেন মনীষী হচ্ছেন ডক্টর আরভিং কুপার। ১৯২২ সালে জন্ম হয়েছে তার। তিনি মৃত্যুবরণ করছেন ১৯৮৫ সাল। 1985 বলতে সুবিধা হয়, আমার বাংলা বলতে একটু কষ্ট হয়। যাই হোক, তিনি ১ম আজের একটা কথা বললাম। যাই হোক, তিনি ১ম তরল তরল পুটলির পরিবর্তে লিকুইড নাইট্রোজেনের প্রোব ব্যবহার করেন। আধুনিক ক্রায়োসার্জারির ১ম পথ চলা শুরু হয় তার হাত ধরে। আচ্ছা, আগে কি হইতো, একটা কাপড়ের পটলি বা কোনো একটা চামড়ার পটলি বা যাই হোক আমি জানি না।
ওরকম একটা পোর্টলি ইউজ করে ওই ধরো নাইট্রোজেন বা যে কোনো ঠান্ডা জিনিসটা ওই জায়গার উপরে দেওয়া হইতো, পোর্টলি ইউজ করা হতো। তিনি প্রথম চিন্তা করেন যে না, এটাতে একটা একটা কি একটা স্ট্র বা একটা প্রোব ইউজ করা যেতে পারে, একটা যে কি বলবো স্ট্র বললেই ভালো হয়, যার মাঝখান দিয়ে তরল নাইট্রোজেন বা অন্য কিছু তরল জিনিস ঠান্ডা জিনিসটা দেওয়া যাবে। যদিও তিনি ওটাতে মানে ব্যর্থ হয়েছিলেন, ওনার এক্সপেরিমেন্টটা কাজ করে নাই ওই মুহূর্তে, বাট তিনি ওই জিনিসটা দেখাইছিলেন যে ওয়ার্ল্ডকে যে ভাই এভাবে একটা জিনিস চিন্তা ভাবনা করা যেতে পারে। তো তার ওই ব্যর্থ প্রচেষ্টাকে পরে ধীরে ধীরে অন্যান্য ডাক্তাররা ওইটাকে আহ নেয়, ওরা এক্সপেরিমেন্ট করে, পরে এখন ক্রায়োসার্জারির জন্য ক্রায়োপ্রোব তো ইউজ হয়, সারা বিশ্বে ইউজ হয় এখন। আচ্ছা, এখান থেকে কিছু এমসিকিউ আসে, এক দুটো এমসিকিউ পড়তে পারি। শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতি কি বলে? বলো কি বলে? ক্রায়োসার্জারি। আচ্ছা, একটু কয়েকটা পড়বো, বেশি পড়বো না। ক্রায়োসার্জারি কোন গ্যাস ব্যবহৃত হয়? আর্গন, হাইড্রোজেন, আম, অ্যামোনিয়া, নিয়ন। উত্তর হচ্ছে ক, আর্গন। বললাম না ইম্পর্টেন্ট। আচ্ছা, কোন তাপমাত্রায় কোষের 15 নাম্বারটা পড়ি, কোন তাপমাত্রায় কোষের অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? উত্তর হবে -41°C থেকে মাইনাস মাইনাস 196°C। আচ্ছা, আর 15 নাম্বারটা পড়ি। এখানে একটা স্টেম আছে, স্টেমে আচিল মাচিল ঠিকঠাক করছে, মোটামুটি প্রতিটা স্টেম এমনই হয়, বন্ধুর আচিল ঠিক করে দিছে ঠান্ডা তাপমাত্রা দিয়ে, হ্যান ত্যান। ঠিক আছে। তো বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাব, এটাতে কি কি হয়? পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে। এই যে বললাম না যে এটার সুবিধাগুলো অসুবিধাগুলো থেকে প্রশ্ন আসে। রোগীর ব্যথা কম হবে, সুস্থ হতে সময় কম লাগবে। ঠিক আছে। তো এরকম প্রশ্ন টশ্ন আসে, তো ইনশাল্লাহ যদি 10টা কমেন্ট আসে এই ভিডিওতে, তাহলে আমি এটা শেয়ার করে দিব। এখান থেকে সিকিউ ক নাম্বার কেমন আসে দেখি। ক্রায়োসার্জারি কি? প্রশ্ন আসছে অনেকবার। এরকম ক্রায়োজেনিক এজেন্ট কি, ক্রায়োপোর্ট কি, এগুলো প্রশ্ন আসে। আর খ নাম্বারের জন্য শুধু একটাই প্রশ্ন আসে, এবং হচ্ছে ওই প্রশ্নটাই বিভিন্ন ভাষায় আসে। নিম্ন তাপমাত্রায় পদ্ধতি ব্যাখ্যা করো, বা ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব, বুঝিয়ে লেখো। তো এই সবগুলোর উত্তর একই হবে, প্রথমে ডেফিনেশন একটা লিখতে হবে, প্লাস ওই আমরা কনসেপ্টের সময় যে বিভিন্ন ইনফরমেশন গুলো দেখছিলাম না, ওরকম একটা ওখান থেকে 4-5টা নিজের মতো ইনফরমেশন দিয়ে একটু একটু লিখে দিও, বা একটু কিভাবে ইমপ্লিমেন্ট হয়, কিভাবে ক্রায়োসার্জারি হয় ওটার একটা 1-2 লাইন লিখে দিতে হবে, বা কিভাবে এটা সুবিধাগুলো কি কি, সুবিধার 1-2টা লাইন লিখে দিতে হবে। এইভাবে 2 নাম্বার কোয়েশ্চেন ডান। ঠিক আছে, ফুল মার্কস। এখানে আরো কিছু আছে, এগুলো আমি আর আগাইলাম না। 10টা কমেন্ট করলে ইনশাল্লাহ দিয়ে দেবো। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।